যদি চাপ দিই আয়তন কমে যাচ্ছে, এবার চাপ যদি কমায় আয়তন বেড়ে যাচ্ছে। দেখো আগে আবার আয়তন ফুলে গেছে, বড় হয়ে গেছে। চাপ দিলে আয়তন কমছে, চাপ যদি আমরা কম দিই তাহলে যখন আয়তন বাড়ছে। কারণ হচ্ছে এটা সবচেয়ে ছোট। তার মানে এখানে কি হবে, T1টা এখানে উপরে আছে, মানে এটাই দেখবে, বেশি এত ভেজাতে লাগবে না, যে উপরে থাকবে সে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে উপরে কি আছে, T1 আছে, সবচেয়ে বড়। তারপরে কি T2, তারপর সবচেয়ে নিচে কি আছে T3। তার মানে সিকোয়েন্সটা এমন হবে, ঠিক আছে। তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অগ্রদূত ক্লাসরুম। তো আজকে আমরা করতে চলেছি ক্লাস 10-এর গ্যাসের আচরণ চ্যাপ্টারটা। তো আজকে আমি এমনভাবে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা করাবো, সুন্দরভাবে ডেমো আকার তোমাদের পুরো গ্যাসের আচরণ আজকে চ্যাপ্টারটা সুন্দর করে বোঝাবো। তো চলো প্রথমে আমরা গ্যাসের আচরণের প্রথমে দেখবো আমাদের গ্যাস সম্পর্কে আমরা জানতে হবে, ঠিক আছে। তো গ্যাসটা কি, গ্যাসকে আমরা কিভাবে পরিমাপ করবো। তো গ্যাসকে পরিমাপের জন্য আমাদের চারখানা ভৌত ধর্মের প্রয়োজন হয়। তো চারটে ভৌত ধর্মগুলো কি কি, চলো লেখা যাক। চারটে ভৌত ধর্ম কি, প্রথমত আমাদের গ্যাসকে পরিমাপ করার জন্য আমাদের চারখানা ভৌত ধর্মের প্রয়োজন হয়, ঠিক আছে। তো চারখানা ভৌত ধর্ম হলো ভর, 2 নাম্বার হলো উষ্ণতা, 3 নাম্বার হলো চাপ, 4 নাম্বার হলো আয়তন। তো মেনলি এই চারখানা জিনিস, এই চারটে ভৌত ধর্মের ভিত্তিতে আমাদের গ্যাসকে পরিমাপ করতে পারবো, ঠিক আছে। কোন একটা গ্যাসকে আমরা পরিমাপ করবো কিভাবে, এই চারখানা ভৌত ধর্মের ভিত্তিতে আমরা পরিমাপ করতে হবে। তো এগুলোকে কিভাবে এই ভরকে কি বলে, মাস। তো মাসকে আমরা এটাকে এম দিয়ে লেখা যায়, মাস। আর উষ্ণতাকে কি টেম্পারেচার বলে, তো আমাদের টি দিয়ে লিখতে পারি। চাপটা হচ্ছে প্রেশার, এটাকে আমরা পি দিয়ে লিখতে পারি। আর আয়তনকে আমাদের ভলিউম, আয়তন হচ্ছে আমাদের কি ভলিউম, তো ভলিউমকে আমরা ভি দিয়ে লিখতে পারি। তো মেনলি এই চারখানা জিনিস, এই চারটে ভৌত ধর্মের ভিত্তিতে আমাদের কোনো একটা গ্যাসকে পরিমাপ করতে পারবো, ঠিক আছে। গ্যাসকে পরিমাপযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চারখানা জিনিস আমাদের লাগবে, ঠিক আছে। মেনলি কোনো একটা গ্যাসকে যদি আমরা পরিমাপ করি তাহলে এই চারটে জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তো এই চারখানা ভৌত ধর্মের ভিত্তিতে বিজ্ঞানী রবার্ট বয়েল কি এই চারটে ভৌত ধর্মের ভিত্তিতে বিজ্ঞানী রবার্ট বয়েল একটা সূত্র আবিষ্কার করেছে। সূত্রটার নাম হয়েছে বয়েলের সূত্র। বিজ্ঞানী রবার্ট বয়েল আবিষ্কার হয়েছে চারটে সূত্রের ভিত্তিতে, ঠিক আছে। চারটে সূত্রের ভিত্তিতে বিজ্ঞানী রবার্ট বয়েল আবিষ্কার হয়েছে বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র আমরা কি দেখলাম, যে বয়েলের সূত্রের ক্ষেত্রে বিজ্ঞানী রবার্ট বয়েল করেছে কি, সেই ক্ষেত্রে এই ভর আর উষ্ণতা, ঠিক আছে, ভর আর উষ্ণতা কি, ওটা কনস্ট্যান্ট পার্ট। বয়েলের সূত্রে আমরা দেখবো যে এই বিজ্ঞানী বয়েল, ঠিক আছে, রবার্ট বয়েল যে করেছে, সেই ক্ষেত্রে বয়েলের সূত্রে যে আবিষ্কার হয়েছে, সেই ক্ষেত্রে ভর আর উষ্ণতাটা স্থির ছিল, ঠিক আছে। ভর আর উষ্ণতা স্থির রেখে ও মেনলি এই দুটো জিনিস নিয়ে কাজ করেছে, চাপ আর আয়তন নিয়ে আমাদের কাজ করেছে বিজ্ঞানী রবার্ট বয়েল। সেই ক্ষেত্রে এই দুটো হচ্ছে ভেরিয়েবল পার্ট আর এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে পরিবর্তনশীল আর এগুলো হচ্ছে অপরিবর্তনশীল, ঠিক আছে। বিজ্ঞানী রবার্ট বয়েল যে সূত্র আবিষ্কার হয়েছে, সেই সূত্রের মধ্যে বিজ্ঞানী রবার্ট বয়েল চাপ আর আয়তনকে পরিবর্তনশীল করেছে, মানে ওদেরকে ভেরিয়েবল রেখেছে। আর এই ভর আর উষ্ণতাকে অপরিবর্তিত রেখেছে, মানে ওদেরকে কনস্ট্যান্ট করে রেখেছে, ঠিক আছে। মানে সেই ক্ষেত্রে বয়েলের সূত্রে আমরা দেখবো যে ভর আর উষ্ণতা হচ্ছে স্থির থাকবে আর চাপ আর আয়তন হচ্ছে আমাদের পরিবর্তন হবে। তো বিজ্ঞানী বয়েলের সূত্রতে আমরা কি জানিয়েছি, বিজ্ঞানী বয়েলের সূত্র আমাদের কি বলেছে, যে আমরা কি ওই ভেরিয়েবলগুলো লিখি। প্রথম ভেরিয়েবল কি ছিল আমাদের, চাপ, 2 নাম্বার আয়তন, 3 নাম্বার আমাদের উষ্ণতা, আর 4 নাম্বার আমাদের ভর, ঠিক আছে। তো চাপকে আমরা পি দিয়ে লিখি, প্রেশার, আয়তনকে ভলিউম ভি দিয়ে লিখি, উষ্ণতাকে টেম্পারেচার টি দিয়ে লিখি, ভরকে মাস এম দিয়ে লিখি, ঠিক আছে। তো বিজ্ঞানী বয়েল যে সূত্রটা আবিষ্কার হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের উষ্ণতাটা আর এই ভরটা কনস্ট্যান্ট, ওদেরকে স্থির রেখেছে, ঠিক আছে। এই দুটো জিনিসকে স্থির রেখেছে আর এই দুটোকে আমাদের পরিবর্তন করেছে। তখন যে সূত্রটা আবিষ্কার হয়েছে, যখন এই দুটো স্থির ছিল, সূত্রটা করেছে যে স্থির চাপে যখন মানে স্থির উষ্ণতায়, ঠিক আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে, মানে গ্যাসের ক্ষেত্রে যে চাপটা, ঠিক আছে, চাপটা আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত পি ভ্যারিজেস 1/v। তো বিজ্ঞানী বয়েল এই সূত্র আবিষ্কার করেছে যে এটা হচ্ছে বয়েলের সূত্র, ঠিক আছে। বয়েলের সূত্রে যে গাণিতিক রূপ পি ভ্যারিজেস 1/v। তো ব্যস্তানুপাতে মানে ব্যস্তানুপাতে হলো কি, যদি সমানুপাতে হতো কি পি ভ্যারিজেস ভি হতো, এটা সমানুপাতে। আর ব্যস্তানুপাতে মানে কি, তার উল্টো লিখতে হবে, তাহলে 1/v লিখতে হয় ব্যস্তানুপাতে বললে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে কি বললো, যে সেই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যে উষ্ণতা টি আর যে ভর, সেটা কি আমাদের ধ্রুবক থাকবে। মানে কি বলতে যাচ্ছে, সে সময় টেম্পারেচার আর যে ভর মাস, সেটা তখন স্থির থাকবে। তখন আমাদের যে বয়েলের সূত্র পি, মানে চাপটা আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। কি বলতে যাচ্ছে, যদি চাপ যদি আমরা
বাড়াই তখন আয়তন কমবে, ঠিক আছে। ব্যস্ততার সম্পর্ক মানে এটাই যে যখন আমরা যদি চাপ বাড়াই তাহলে আয়তন কমবে, আর যদি আয়তনকে যদি আমরা বাড়াই তাহলে চাপ কমবে, ঠিক আছে। এটাই আমাদের মেইনলি সূত্রটা এটাই বলছে। তো চলো তোমাদের একটা আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। তো ধরো এইটা যে লাভ, তোমরা দেখতে পাচ্ছ একটা লাভ, ঠিক আছে। এটা দিয়ে আমি মেইনলি শুধু উদাহরণের জন্য আমাদের যে সূত্রটা বোঝানোর জন্য বোঝানোর সুবিধার্থে এটা দিয়ে আমি দেখালাম, ঠিক আছে। তো কি বলছে দেখো, চাপ যদি আমরা, ঠিক আছে দেখাচ্ছি, চাপ যদি আমরা বাড়াই, ঠিক আছে, প্রথম কি বললাম, চাপ যদি বাড়াই তাহলে আয়তন কমবে। ব্যস্ততার সম্পর্ক বলি এটাই, ঠিক আছে। যদি আমরা চাপ দিই তাহলে কোনো বস্তু যদি আমরা চাপ দিই, কোনো কিছুকে চাপ দিলে সেখানে আয়তন কমবে। দেখো প্রথম ক্ষেত্রে দেখো এটা কি দেখছি, সিম্পল আছে, ঠিক আছে। যখন আমরা এটাকে চাপ দিচ্ছি, তোমরা দেখো যে ভালো করে দেখো, চাপ দিলে এটার আয়তন দেখো ছোট হয়ে গেছে, আয়তনটা চলে গেছে। যখন দেখো তার মানে কি, মেইনলি এখানে কি বুঝলাম যে যখন চাপ দেবো তখন আয়তন ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যখন চাপ দিচ্ছি আয়তন ছোট হয়ে যাচ্ছে, আয়তনটা ছোট হয়ে গেছে। চাপ যদি আর কমিয়ে দিই তখন দেখো আয়তনটা বেড়ে যাচ্ছে। মানে মেইনলি কি বলছে, যদি চাপ দিই আয়তন কমে যাচ্ছে, এবার চাপ যদি কমায় আয়তন বেড়ে যাচ্ছে। দেখো আগে আবার আয়তন ফুলে গেছে, বড় হয়ে গেছে। চাপ দিলে আয়তন কমছে, চাপ যদি আমরা কম দিই তাহলে যখন আয়তন বাড়ছে। তার মানে কি বলতে চাইছে, যদি চাপ বেশি হয় আয়তন কমবে, আর যদি এবার আয়তন যদি বেশি হয়, মানে আয়তন যখন বেশি তখন চাপই তো হচ্ছে না, চাপটা কম তো, চাপই দিচ্ছি তো না, এই চাপ চাপ দিচ্ছি না, তখন আয়তনটা বড় আছে। যখন চাপ দেবো তখন আয়তন ছোট হয়ে যাবে। সেটাই মেইনলি এই সূত্রতে বলছে, ঠিক আছে। এটা শুধু বোঝানোর সুবিধাতে বুঝলাম তোমাদেরকে, ঠিক আছে। তো বুঝলাম যে বয়েলের সূত্র এটা কি এটাই বলছে যে চাপ যদি বাড়ায় তখন আয়তন কমবে, মানে চাপের সঙ্গে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো দেখো এটাকে আমরা করেছি যে যদি সমানুপাতিক চিহ্ন যদি থাকে সেটা যদি আমরা উঠাতে চাই সমান সমান দেবো, আর একটা পাশে কে মানে একটা ধ্রুবক নিতে হবে, ঠিক আছে। যদি কোনো সমানুপাতিক চিহ্নকে উঠাতে চাই তাহলে আমাদের ধ্রুবক নিতে হয়। তার মানে পি ইকুয়াল টু একটা ধ্রুবক নিলাম ইন্টু 1/v। তো দেখো এই ভিটা আমরা কোনাকুনি গুণ করতে পারি। তো তাহলে আমরা কি করলাম, পি ভি ইকুয়াল টু কে। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রে যে সূত্রের যে গাণিতিক রূপ, ঠিক আছে, সূত্রটা। তো এটাকে আমরা মেইনলি এটাকে আমরা এরকম লিখতে পারি, ঠিক আছে। P1 V1 ইকুয়াল টু কে। আবার এটাকে লিখতে পারি না, P2 V2 ইকুয়াল টু কে। তো এই কেটাই তো এখানে না সেম, তাহলে আমরা এই কেটা এখানে আমরা লিখতে পারি যে P2 V2। মেইনলি আমাদের যে তোমাদের বইয়ের মধ্যে এই সূত্রটাই আমাদের দেওয়া আছে, P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা দিয়ে আমাদের মেইনলি সব কোনো গাণিতিক প্রশ্নগুলি আমাদের সমাধান করতে পারবো, ঠিক আছে। মেইনলি তোমাদের বইয়ে সব এই ফর্মুলাগুলো দেওয়া আছে যে P1 V1 ইকুয়াল টু P2 V2। তো এটাকে আমরা আরো বাড়াতে পারবো, লিখতে পারি আমরা P3 V3 ইকুয়াল টু P4 V4। এটা আরো অসংখ্য বাড়ানো যাবে, ঠিক আছে। তো আমাদের মেইনলি এত প্রয়োজন নেই আমাদের এগুলো, আমাদের এটুকুই প্রয়োজন যে P1 V1 ইকুয়াল টু P2 V2। তো তোমাদের মনে রাখতে হবে কি কি, আমরা তাহলে এই ভিডিওতে আমরা কি কি মানে এই বয়েলের সূত্রে আমরা কি কি মনে রাখতে হবে। দেখো সূত্রগুলো 1 নাম্বার, এগুলো তোমরা মনে রাখতে হবে। প্রথম সূত্র কি, যে চাপের সঙ্গে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে P ভ্যারিজেস 1/v। এটা 1 নাম্বার আমরা শিখলাম। তারপরে কি, যে PV ইকুয়াল টু 2 নাম্বার আমরা শিখলাম যে PV ইকুয়াল টু ধ্রুবক, মানে চাপ আর আয়তনের যদি গুণফল আমরা গুণ করি তাহলে সেটা ধ্রুবক কনস্ট্যান্ট আসে, ঠিক আছে। এটাই বলতে চাইছি। আর একটা শিখলাম আমরা P1 V1 ইকুয়াল টু P2 V2। তো মেইনলি খুব এই তিনখানা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যদি গাণিতিক প্রশ্নগুলি আমরা সমাধান করতে চাই, ঠিক আছে, যদি আমরা অঙ্ক করতে চাই বয়েলের সূত্র থেকে, তো আমাদের এই ফর্মুলা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা ভালো করে এটা স্টার্ট দিয়ে রাখবে। এটা আমাদের সূত্রতে আমরা অঙ্ক করবো, ঠিক আছে। এই ভিডিওটার পরে আমরা অঙ্ক করবো, ঠিক আছে। কিছু বোঝানোর পর আমরা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করবো, কোনো খারাপ অঙ্ক করবো না, যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার এসছে, যেগুলো পরীক্ষার মতো আসা প্রশ্ন মাধ্যমিকে, সেই অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো। তো এবার আমরা করবো বয়েলের সূত্রের লেখচিত্র। তো লেখচিত্র দেখো যে আমাদের এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। তো এখানে আমরা দেখো কি দেখেছিলাম, যদি চাপ বেশি হয়, যদি চাপ আমরা কি দেখলাম, যদি মানে এখানে আমরা লিখছি P ভ্যারিজেস 1/v, ঠিক আছে। যদি চাপ বেশি হয় তাহলে আয়তন কমবে। তাহলে আমরা এখানে আমাদের P লিখছি, ঠিক আছে। এই জায়গাটা আমরা P চাপ লিখছি এই পাশে, আর এখানে আমরা লিখছি V, আমার এখানে আয়তন, ঠিক আছে। তো যদি চাপ বেশি হয়, ঠিক আছে, তো চাপ যদি বেশি হয়, ঠিক আছে, চাপ ধরো আমরা প্রথম বেশি দিলাম, তখন বলছে আয়তন কম হবে, তার মানে আয়তন কম দিলাম, ঠিক আছে। আয়তন এখানে যখন চাপ বেশি তখন আয়তন কম, কারণ এটা আয়তনের ইয়ে, এটা চাপের যে
অ্যাক্সিস, এটা আয়তনের। তো যখন চাপ বেশি ছিল তখন আয়তন কম হলো, যখন চাপ কম হবে, চাপ যদি কম হয় তখন আয়তন বাড়বে। তো এই দেখো, এটাকে যদি আমরা ডট ডট দিয়ে আমরা এটাকে পুরোপুরি করি, ডট ডট দিয়ে আমরা যখন করলাম, দেখো মেইনলি আমাদের পয়েন্ট পেলাম। দেখো কি দুখানা আমরা পয়েন্ট পেলাম, এইখানে একটা পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট। তো আমরা এটাকে অ্যাড করলাম, ঠিক আছে, এটাকে আমরা অ্যাড করলাম। তো এটা হচ্ছে T1 উষ্ণতায়, ঠিক আছে, গ্রাফটা T1 উষ্ণতায় এমন। তো তাহলে কি বলছি, আরেকবার দেখো কি বলেছি, যদি চাপ যখন বেশি ছিল তখন আমাদের চাপ যখন বেশি এই জায়গায়, তখন আমাদের আয়তন কম এখানে। চাপ যখন কম হলো আয়তন তখন বাড়বে, তাহলে চাপ যখন এখানে আয়তন তখন বাড়বে। তাহলে আমাদের এটা যদি আমরা ডট ডট করে করি, তাহলে আমাদের মেইনলি এই জায়গায় একটা পয়েন্ট পেয়েছি এই জায়গায়। তো এই পয়েন্ট দুটোকে যখন আমরা মিলালাম, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে বয়লের সূত্রের লেখচিত্র। তো এটা কি, এটা হচ্ছে T1 উষ্ণতায়, ঠিক আছে, এটা হচ্ছে T1 উষ্ণতায়। তো যদি এটা T1 উষ্ণতা, যদি উষ্ণতাকে আরো বাড়াই আমরা, যদি উষ্ণতাকে আরো বাড়াই মানে যদি উষ্ণতাকে আমরা T2 করি, তখন যে এটা এই দাগটা, গ্রাফের দাগটা আরো উপর দিয়ে উঠবে, ঠিক আছে। যদি উষ্ণতাকে আমরা আরো T3 করি, তখন গ্রাফটা আরো উপর দিয়ে উঠবে, মানে এটা গ্রাফটা আরো উপর দিয়ে যাবে। তার মানে এখান দিয়ে আমরা কি বুঝলাম, এটা একটা, যে গ্রাফটা উপরে উঠছে কেন, এটা একটা তোমাদের যেটা সরলরেখার যে সরলরেখার যে সমীকরণ, যেটা y = mx + c, এটার কারণে হয়। তো এটা হচ্ছে মেনলি 11-এর, তোমরা 11-এ যখন উঠবে তখন এটা করবে, তাই এত বেশি কঠিন দিয়ে আমরা যাবো না। তোমরা সিম্পল শুধু এটা বোঝো যে যদি উষ্ণতা যদি বাড়ায় তখন গ্রাফটা আরো উপর দিয়ে উঠবে। যখন উষ্ণতা T1 ছিল এই ক্ষেত্রে, ঠিক আছে, যখন উষ্ণতা আমরা আরো একটু বাড়ালাম, T2 করলাম, উষ্ণতা যখন বাড়িয়ে T2 করলাম, মানে উষ্ণতা যখন বাড়িয়ে আমরা T2 করলাম, তখন গ্রাফটা T1 এর থেকে একটু উপর দিয়ে যাবে। যখন আরো T2 থেকে আরো উষ্ণতা একটু বেশি করলাম, তখন আরো উপর দিয়ে যাবে গ্রাফটা। তাহলে মানে এখান থেকে আমরা দেখলাম যে এটা T3, এটা T3, এখানে এটা T2 আর এটা T1। তার মানে এটা এখানে কে বড়, T3 সবচেয়ে বড়, তারপর T2, তারপরে T1, ঠিক আছে। তো তোমরা তাহলে তোমরা দেখো, তোমরা একটা বড় দেখি, তোমরা এবার বলবে যে কোন উষ্ণতা বেশি, ঠিক আছে। চলো এটা আমি করছি, তোমাদের দিচ্ছি। এবার তোমাদের বোঝানোর সুবিধাটা আরেকটা দিই, আমি করে দেখাচ্ছি আরেকবার। এটা যদি অ্যাক্সিস হয়, সরি, এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস। তো এখানে আমাদের পি, এটা আমাদের ভি, ঠিক আছে। তো বলো, এখান দিয়ে আমি সেরকম আর আঁকছি না, এটাকে আমরা T1, এটাকে T2 দিলাম, এটাকে আমরা T3 দিলাম। তো এবার এখানে তোমরা বলো যে কোন উষ্ণতাটা বেশি বড়, ঠিক আছে, কোনটা বড়, কোন উষ্ণতা বড়। তারপর আমরা কি সিকোয়েন্সটা কিভাবে হবে সাজাও তোমরা। তো আমরা কি দেখলাম, যদি যে সবচেয়ে উপরে সে সবচেয়ে বড়, তারপরে কি নিচে সে একটু ছোট, তারপরে যে সবচেয়ে নিচে সে সবচেয়ে ছোট। তার মানে এখানে কি হবে, T1টা এখানে উপরে আছে, মানে এটাই দেখবে, বেশি এত ঘেঁচাতে লাগবে না, যে উপরে থাকবে সে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে উপরে কিউ আছে, T1 আছে, সবচেয়ে এ বড়, তারপরে কি T2, তারপর সবচেয়ে নিচে কি আছে, T3। তার মানে সিকোয়েন্সটা এমন হবে, ঠিক আছে, প্রথম T1, তারপর T2, তারপর T3। এগুলো মেনলি পরীক্ষায় আসে এরকম, যে কোনটা বড়, তোমাদের শর্ট কোশ্চেন এরকম এমসিকিউতে এরকম দেবে তোমাদের, যে কোনটা বড়, এরকম অনেকগুলো দেওয়া থাকবে, যে এরকমও থাকবে পরীক্ষায় যে T2, T1, T3, আবার লেখা থাকতে পারে T1 = T3, T2। তখন তোমরা কি এটাকে রাইট দেবে, এরকম অনেকগুলো থাকবে যে বলবে কোনটা সবচেয়ে বড়, তখন তোমরা সঠিক আনসার এইটা। কারণ কে যে সবচেয়ে উপরে আছে সে সবচেয়ে বড়, তারপরে কি মাঝারি, এ একটু নিচে আছে তাহলে এ একটু ছোট এর থেকে, তারপরে কি এ সবচেয়ে ছোট, লাস্টে T3 সবচেয়ে ছোট, ঠিক আছে। তো এবার আমরা দেখবো, এটা এক্ষুনি যেটা দেখলাম সেটা হচ্ছে পি ভার্সেস ভি লেখচিত্র। এবার আমরা দেখবো পি ভার্সেস, ঠিক আছে, পি, যে পি বনাম ভার্সেসকে বনাম যে পি লেখচিত্র আমরা দেখবো, ঠিক আছে। পি ভার্সেস পি বনাম পি যে লেখচিত্র সেটা দেখবো আমরা। সেম এটার মতোই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই অ্যাক্সিস। তো দেখো
এখানে সবসময় পি, ঠিক আছে, সবসময় অটোমেটিক এখানে সবসময় চাপ থাকবে, ঠিক আছে। যেমন ওই ক্ষেত্রে আমরা দিলাম এটা চাপ, আর এখানে আমরা পিভি, তার মানে এখানে পিভি দিলাম, ঠিক আছে। তো আমরা একটা সূত্র যে আগে 2 নাম্বার যে সূত্র যেটা বললাম তোমাদের মনে রাখতে হবে, সূত্র 2 নাম্বার সূত্রটা দেখো, 2 নাম্বার সূত্রটা কি ছিল, আমি যে আগে লিখেছিলাম এখানে 2 নাম্বার সূত্র ছিল যে পিভি ইকুয়াল টু ধ্রুবক, মানে চাপ আর যে আয়তনের, ঠিক আছে, চাপ আর আয়তনের যে গুণফল সেটা হচ্ছে ধ্রুবক। তার মানে কি, ধ্রুবক হলে কি সমান থাকবে সবসময়, কোনো পরিবর্তন, এটা সবসময় সমান আছে, ঠিক আছে। তাহলে কি পিভিটা কি এরকম ভাবে যাবে, সরলরেখা বরাবর যাবে, পি 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 এর দিকে সরলরেখা বরাবর যাবে, ঠিক আছে, পি অক্ষের সমান্তরালে যাবে এটা, ঠিক আছে, সরলরেখা হয়ে সমান্তরালে যাবে। যে কারণ এটা কি ধ্রুবক, তার মানে কি কোনো পরিবর্তন হবে না, কোনো বেগ বেলা নামবে না, কারণ কি সবসময় সরলরেখা বরাবর যাবে, মানে পি এর সমান্তরালে থাকবে, ঠিক আছে। এটাই সেরকম এত কিছু তোমাদের এখান থেকে এরকম গ্রাফগুলো দেখবে, আঁকতে বলবে, যেমন পি ভার্সেস ভি এর যে গ্রাফটা, আর একটা পি ভার্সেস পি যে গ্রাফটা, পিভি বনাম পি লেখেছে, তো এগুলো পরীক্ষায় আসে, গ্রাফগুলো ভালো করে দেখে নেবে। তো এবার আমরা মেনলি ফোকাস করব এর বয়েলের সাথে গাণিতিক প্রশ্নগুলি নিয়ে। তো প্রশ্নগুলি নিয়ে আমরা এমন এমন প্রশ্নগুলো আনবো যেগুলো খুব মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, কোনো আতিপাতি প্রশ্ন আমরা আনবো না, ঠিক আছে, সব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সব মাধ্যমিকে এসেছে, এমন এমন প্রশ্নগুলো আমরা করাবো। তো চলো প্রথমে একটা সোজা অঙ্ক, তারপর এগুলো একটু কঠিন নেবো আস্তে আস্তে। প্রথমে সোজা একটা অঙ্ক নিয়েছি। প্রথম কি বলছে, এসটিপিতে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতা। তো এখানে অনেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, সবার এখানে কনফিউশন যে আমরা প্রশ্ন ধরো এখান থেকে মেনলি প্রশ্ন আসে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর বয়েলের চার্জের সমন্বয় সূত্র, আর একটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের পি ইকুয়াল টু এনআরটি যে সমীকরণ, সেই ক্ষেত্রে আমাদের এই চারখানা বেসিস আমাদের সূত্রগুলো পরীক্ষা আসে, অঙ্ক মানে নিউমেরিক্যাল যদি আসে। তো সবার মনে একটাই প্রশ্ন থাকে যে মানে যখন প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, প্রশ্নটা পড়লাম তখন আমরা কি কোন সূত্র অ্যাপ্লাই করে বুঝবো যে এটা এই সূত্র। তো দেখো এখানে কি বলছে, এসটিপিতে এখন এটা কিভাবে হচ্ছে ভালো করে দেখো, এসটিপিতে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন 52 সেমি মানে মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, তাহলে আমরা কি অপরিবর্তিত, মেনলি এই জায়গায় ফোকাস করো, অপরিবর্তিত উষ্ণতায়, ঠিক আছে, অপরিবর্তিত উষ্ণতা মেনলি এই জায়গায় অপরিবর্তিত উষ্ণতায়, মানে কি আমরা বয়লের সূত্রতে কি পড়েছি, বয়লের সূত্রতে যে পি অপরিবর্তিত উষ্ণতা কোথায় অপরিবর্তিত থাকে, আমরা যে বয়লের সূত্রে দেখলাম যে, কারণ কি বয়লের সূত্র কি পি ভ্যালু 1/v, মানে চাপ আর আয়তনের সঙ্গে শুধু এরা ছিল কি ভেরিয়েবল, মানে এরা ছিল পরিবর্তনশীল, আর অপরিবর্তনশীল কারা ছিল উষ্ণতা আর যে ভর। তাহলে এখানে মেনলি আমরা বুঝে গেলাম যে অপরিবর্তিত উষ্ণতা, তাহলে উষ্ণতা অপরিবর্তনশীল, শুধুমাত্র বয়লের সূত্রে অপরিবর্তন আছে উষ্ণতা, আর ভর অপরিবর্তন আছে, ঠিক আছে। তাহলে অপরিবর্তন উষ্ণতা আমরা বুঝে গেলাম যে অপরিবর্তনশীল অপরিবর্তিত উষ্ণতা অপরিবর্তন এখানে বলে দিয়েছে, তার মানে উষ্ণতার কোনো পরিবর্তন করে, তাহলে কি শুধুমাত্র কোন সূত্র আছে বয়লের সূত্রে আমরা দেখলাম যে উষ্ণতা আর ভরটা অপরিবর্তন আছে, মানে অপরিবর্তনশীল, কোনো পরিবর্তন হয়নি, তাহলে বুঝে গেলাম এটা হচ্ছে বয়লের সূত্র। এইভাবে আমাদের দেখতে হবে, তাহলে মেইনলি আমাদের ফোকাস করতে হবে কি অপরিবর্তিত উষ্ণতায়, ঠিক আছে। তো দেখো এবার কি বলছে, অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি পারদ চাপে, ঠিক আছে, আর এই যে মানে পারদ চাপে গ্যাসটির আয়তন কত হবে, মানে কি বলতে যাচ্ছে অন্তিম আয়তন কত সেটাই বলতে যাচ্ছে। এখানে দেখো প্রশ্নটা কি বলতে যাচ্ছে, এখানে P1 মানে কি প্রাথমিক চাপ আমি লিখে দিয়েছি, আর V1 মানে কি প্রাথমিক আয়তন, P2 মানে হচ্ছে অন্তিম চাপ, আর V2 মানে হচ্ছে অন্তিম আয়তন। মানে এখানে বলতে যাচ্ছে গ্যাসটির আয়তন মানে যে অন্তিম আয়তন সেটাই বের করতে বলছে। তো দেখো এখানে কি বলতে যাচ্ছে, আমি উদাহরণ দিয়ে ভালো করে দেখাচ্ছি। বলছে নির্দিষ্ট উষ্ণতায় কোন একটা সিম্পল এরকম একটা চারপাশে যে উষ্ণতা আছে সেরকম একটা উষ্ণতা, ঠিক আছে, এই জিনিসটা ধরে নাও এটা একটা গ্যাস, ঠিক আছে, মানে একটা জিনিস গ্যাসটা আছে, ঠিক আছে, এটা গ্যাস, ঠিক আছে। বলছে নির্দিষ্ট করে কোনো গ্যাসের উষ্ণতা, একটা ভর নির্দিষ্ট আছে, আয়তন এখানে এখন আয়তন ধরে নাও 52 মিটার কিউব, এর আয়তন হচ্ছে 52 মিটার কিউব, ঠিক আছে। বলছে অপরিবর্তন মানে উষ্ণতা কোনো পরিবর্তন করেনি, ঠিক আছে। বলছে এবার গ্যাসের চাপটা এত চাপে, ঠিক আছে, প্রথমে একটা এসটিপিতে নির্দিষ্ট একটা চাপ ছিল, ওটা ছাড়ো নির্দিষ্ট একটা চাপ ছিল, এখন বলছে চাপটা যদি এত 104 সেমি পারদ চাপ যদি করা হয়, ঠিক আছে, তাহলে বলছে এখন চাপ দিচ্ছে। প্রথমে তো এমনি একটা সিম্পল এসটিপিতে যে চাপটা থাকে 76, আমরা জানি 76 সেমি পারদ চাপ যেটা এসটিপিতে থাকে, প্রথমে সিম্পল এই চাপটা ছিল, তারপরে বলছে যে 104 সেমি হার্ড চাপ পড়েছে, তার মানে এবার চাপটা বাড়াচ্ছে এখানে, তাহলে আয়তন কত হবে, দেখো এখানে মেনলি আমরা যেখানে দেখছি প্র্যাকটিক্যালে আয়তন কমবে, এটাই আমরা দেখবো আয়তন কমবে, ঠিক আছে, আয়তন এখানে 52 ছিল, আয়তন কমবেই, তো এত চাপ বাড়াচ্ছি তখন আয়তন তো কমবেই। তো তাহলে চলো দেখাই কিভাবে হয়, মানে কি বলতে চাইছে প্রথমে এরকম ছিল এখন চাপ বাড়িয়েছি, তাহলে অন্তিম মানে এখন যে পরের ওপর যে অবস্থায় আয়তনটা কত, মানে অন্তিম আয়তনটা বের করতে বলছে, ঠিক আছে। তো আমাদের মেইনলি কি বের করতে হবে অন্তিম আয়তন, মানে V2টা আমাদের বের করতে হবে।
আমাদের এসটিপিতে নির্দিষ্ট করে আমরা কি জানি, এসটিপিতে চাপ কি জানি আমরা, এটা P1, ঠিক আছে, প্রাথমিক যেটা প্রথম দেখালাম। এসটিপিতে আমরা জানি 76 সেমি পারদ-চাপ, HG পারদ-চাপ, ঠিক আছে, এটা আমরা জানি 76 সেমি। এসটিপিতে 76 সেমি পারদ-চাপ হয় কোনো গ্যাসের চাপটা, 76 সেমি পারদ-চাপ, পারস্তম্ভ চাপ যেটা। আর আয়তন কি বলেছে, প্রাথমিক আয়তন বলে দিয়েছে, মানে V1 এর মান বলে দিয়েছে, ঠিক আছে। V1 এর মান আমাদের এখানে বলে দিয়েছে যে 52 মিটার কিউব, ঠিক আছে। তার বলতে আছে গ্যাসটির অন্তিম আয়তন, মানে এটা আমাদের বের করতে হবে। চাপ আবার দেখো P1, P2 মানও বলে দিয়েছে 104, মানে 104 সেমি পারদ-চাপ, ঠিক আছে। তো মেইনলি কি বলতে আছে, যখন চাপ এরকম ছিল, ঠিক আছে, 76 সেমি পারদ ছিল, আর ওই যে বস্তুটার সে ভরটা ছিল এত, ঠিক আছে, গ্যাসটার। তো গ্যাসটির যখন চাপ ছিল, গ্যাসের চাপ 76 সেমি, গ্যাসটির তো আবার তখন আয়তন ছিল 52, ঠিক আছে। গ্যাসটির চাপ যদি 104 করা হয়, তাহলে আয়তন কত হবে সেটাই বের করতে আমাদের হয়, তাহলে মানে অন্তিম আয়তনটা বের করতে আমাদের হবে। তুমি এখানে দেখো, এখানে আমাদের মিটারে আছে, এখানে আমাদের সেমিতে আছে, তো আমাদের একই এককে তো আমাদের করতে হবে, আলাদা আলাদা কখনো আমাদের করা যায় না। তো একই একে করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে আমরা কি জানি, যদি এখানে দেখো মিটার ডেসিমিটার সেন্টিমিটার, ঠিক আছে, কিলো একা ডেকামিটার, কিলোমিটার ডেসিমিটার সেন্টিমিটার, যেটা কিলো একা ডেকামিটার ডেসি সেন্টিমিলি। তো এখানে যদি মিটারে 1 হয়, যদি আমরা মিটার থেকে ডেসি নিই, একটা শূন্য আমাদের গুণ করতে হবে। আবার যদি আমরা ডেসি থেকে আবার সেমিতে নিই, তাহলে আরেকটা শূন্য গুণ করতে হবে। তাহলে আমাদের কি মিটার থেকে আমাদের সেমিতে নিতে হবে, ঠিক আছে, মিটার থেকে সেমিতে নিতে হবে আমাদের এখানে, তাহলে আমাদের কি 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কি 52 থেকে আমরা যদি 52 মিটার কিউবকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের সেমি দিয়ে হয়ে যাবে সেমি। তাহলে কি এখানে হবে 52 ইন্টু, কিন্তু দেখো এখানে মিটার কিউব আছে, তার মানে কি 100 দিলাম, 100 দিয়ে কিন্তু হবে না, 100 কিউব করতে হবে, ঠিক আছে। 100 কিউব করলে আমাদের, আর এখানে মিটার কিউব বলেছে এত সেমি, তাহলে আমাদের এটা সেমিতে হয়ে গেছে। তো এটাকে আমরা এবার সব হয়ে গেছে, আমরা এই ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে আমরা জানি কি, P1 V1 ইকুয়াল টু P2 V2। তো এখানে আমরা আমাদের V2 মানটা আমাদের বের করতে হবে, অন্তিম আয়তনটা বের করতে হবে। তাহলে আমরা এখানে এটাকে P1 V1 বাই এটাকে আমরা নিচে রাখলাম P2, এটাকে আমরা V2 রাখলাম। তো এখানে দেখো এটাকে আমরা এই পাশে আনতে পারি, V2টাকে, V2 ইকুয়াল টু P1 V1 বাই P2 উপরে নিয়ে আসছি। দেখো V2 ইকুয়াল টু P1 V1 বাই P2। তো এখানে আমাদের কি করতে হবে, P1 এর মান কত, P1 এর মান আমরা বের করেছি 76, আমাদের V1 এর মান কত 52, 52 ইন্টু 100 তার কিউব বাই P2 মান আমাদের কি 104। তো এখানে আমরা দেখো যদি প্রকাশ করে এখানে, তাহলে আমরা কি করলাম, এখানে সব বসিয়ে দিলাম ভ্যালুগুলো, ঠিক আছে। তো এখানে আমরা কি করতে পারি, 52কে আমরা 2 দিয়ে কাটতে পারি, ঠিক আছে, 52 দুগুণী হচ্ছে 104 হয়। আর এখানে আমরা 2 দিয়ে আমাদের কাটতে পারি, 3 দুগুণী 6, ঠিক আছে, 8 দুগুণী 16, তাহলে আমাদের 38 হচ্ছে, 38 ইন্টু 100 কিউব, এটা হচ্ছে আমাদের সেমিতে আছে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা আবার মিটারে নিতে চাই, কি করতে হবে, দেখো মিটারে ছিল তখন কি এই 100 কিউবটা ছিল না, তাহলে আমরা যদি এটাকে আবার মিটারে নিতে চাই, শুধু 38 হবে, 30 মিটার কিউব, ঠিক আছে। সেম নিয়ে গেলে আবার সেম একই হবে, তাহলে 38 আমাদের হয়ে গেলো অ্যান্সার। যে অন্তিম যে আয়তনটা, ঠিক আছে, অন্তিম আয়তন কত হবে 38। তাহলে আমরা দেখলাম যে কম হবে, আমরা জানতাম কম হয়, তাহলে কি আয়তন আগে ছিল 52, তাহলে কমে গেছে, তাহলে দেখো 38 হয়েছে, এখন 38, আমরা জানতাম, দেখলাম তো আমরা প্র্যাকটিক্যালে যে দেখলাম যে আয়তন কমবে, তাহলে কমেছে, 38 হয়েছে অ্যান্সার। তো এবার আমরা নিয়ে এসেছি 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে। দেখো সব আতিবাতি প্রশ্ন নয়, এগুলো সব মাধ্যমিকে 2018 সালে এসেছিল, আগেরটা মাধ্যমিক 2017 সালে এসেছিল, এসব খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এনেছি। তো এবার এখানে দেখো কি বলছে, এখানে বলছে ঘরের তাপমাত্রা 76 সেমি, ঠিক আছে, 76 সেমি পারদ চাপে কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন 1 লিটার বলে দিয়েছে, ঠিক আছে। তাপমাত্রা অপরিবর্তিত, তাহলে সেম তাপমাত্রা কোথায় কোন সূত্রে অপরিবর্তিত থাকে, বয়লের সূত্রতে তাপমাত্রা অপরিবর্তিত থাকে, তাপমাত্রা কি উষ্ণতার কি ভর অপরিবর্তিত থাকে। তাপমাত্রা অপরিবর্তিত রেখে 19 সেমি চাপে, মানে 19 সেমি পারদ চাপে
কোনো গ্যাসের আয়তন কত হবে, সেম একই অন্তিম আয়তন আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে একটা চাপ বলে দিয়েছে, মানে P1 এর মান বলে দিয়েছে, ঘরে একটা নির্দিষ্ট প্রথমে চাপ ছিল কি 76 সেমি কারক চাপ। তার বলেছে গ্যাসের আয়তন, মানে আমাদের V1 এর মান আমাদের বলে দিয়েছে যে 1 লিটার, ঠিক আছে। তো এবার দেখো এখানে কি বলছে, তাপমাত্রা অপরিবর্তিত থাকে, মানে সেম বয়লের সূত্রতে উষ্ণতাকে অপরিবর্তিত রেখেছে, রেখে যদি 19 সেমি চাপ, মানে প্রথমে যে চাপ ছিল এরকম, ঠিক আছে, এখানে লিখি তাহলে বুঝবে P2 যে মানটা এখন করেছে 19 সেমি কারক চাপ, ঠিক আছে। তো তাহলে আয়তন মানে V2 মানটা কত হবে। তো সেম যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই, চাপ প্রথমে অনেক ছিল, ঠিক আছে, তখন 1 লিটার হলো, ঠিক আছে। এবার বলছে চাপটাকে যদি আমরা 76 থেকে 19 করে নেব, মানে চাপ কমেছে, তাহলে আয়তন বাড়বে, এটা সিম্পলি। এটা আমরা কত বাড়বে সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো চলো আমরা সূত্র অ্যাপ্লাই করি, যে P1 V1 ইকুয়াল টু P2 V2। তো এখান থেকে আমাদের V2 আমাদের মান বের করতে হবে। আয়তন আমাদের বাড়বে এটা আমরা জানি, তো এখন কত বাড়বে সেটা আমরা দেখবো। তাহলে আমরা এখানে V2 মান বের করতে হবে, তাহলে P1 V1 এই P2টাকে আমরা নিচে নামালাম ইকুয়াল টু V2। তো এই জায়গায় আমরা করতে পারি V2টাকে এই পাশে আনতে পারি, V2 ইকুয়াল টু P1 V1 বাই P2। তো এবার আমরা লিখতে পারি P1 এর মান কত, P1 এর মান 76 ইন্টু V1 এর মান আমাদের কি, V1 এর মান আমাদের 1 লিটার 1, আমাদের P2 মান কত 19, আমাদের আর V2 মান বেরিয়ে দেখো 19 4 76 হয়, তাহলে আমরা বেরিয়ে গেল যে 4 লিটার হবে। তাহলে দেখো প্রথমে আয়তন 1 লিটার, সেটা আমরা জানতাম যে আয়তন বাড়বে কত 4 লিটার বেড়ে গেছে, তাহলে যখন চাপ বেশি ছিল তখন আমাদের আয়তনটা 1 লিটার ছিল। এবার বলছে চাপ যদি আমাদের কমায়, চাপ এবার আমরা কমাচ্ছি তাহলে আয়তনটা বাড়বে, তো ওই যে ইয়েটা দেখলাম লাভটা, যে যখন আমরা বাড়াচ্ছি তখন কমছে, যখন ছাড়ছি তখন বেড়ে যাচ্ছে, তাহলে কি এবার যদি আমরা চাপটা কম দিচ্ছি তাহলে এটা তো বাড়বেই। দেখো 4 লিটার হয়ে গেছে, প্রথমে 1 লিটার ছিল এখন বেড়ে গেছে 4 লিটার হয়েছে। সেম সিম্পল অঙ্ক এভাবেই থাকে পরীক্ষায় সেরকম। তো চলো এবার আরেকটু কঠিন আরেকটু ভালো লেভেলের অঙ্ক করা যাক। তো এবার আমি আনলাম 3 নাম্বার প্রশ্ন নিয়ে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পর্ষদ প্রদত্ত প্রশ্ন এটা। সব যে কটা প্রশ্ন দিই সব পরীক্ষার আসার মতো প্রশ্ন, এর টাইপের বাইরে কোনো পরীক্ষার প্রশ্ন আসবেই না। তো দেখো এখানে কি বলছে, প্রশ্নটাই বলছে যে একটি গ্যাসের, ঠিক আছে, প্রশ্ন একটু ভালো কনসেপ্ট আছে, ভালো করে বোঝো। একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে, ঠিক আছে, একটি গ্যাসের মধ্যে অনেক ধূলিকণা আছে, ঠিক আছে। বলছে স্থির উষ্ণতাকে স্থির রেখেছে, তার মানে কি টেম্পারেচার উষ্ণতাকে স্থির, তাহলে মানে বয়লের সূত্রই হবে, ঠিক আছে। রেখে গ্যাসের চাপ, ঠিক আছে, চাপ দ্বিগুণ, গ্যাসের চাপটা দ্বিগুণ করেছে, ঠিক আছে, যাকে যদি গ্যাসের চাপ দ্বিগুণ করলে তাহলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন কত হয়, ঠিক আছে। ধূলিকণা সহ গ্যাসের যে আয়তন, ঠিক আছে, যে বলেছে কিছু ধূলিকণা আছে গ্যাসের মধ্যে, ওই ধূলিকণা সহ যে গ্যাসের আয়তন সেটা বলেছে 1000 ml, ঠিক আছে, থেকে এত ml হয়েছে, যদি চাপটা দ্বিগুণ করা হয়, ঠিক আছে, 501.25 ml হয়েছে, তাহলে ধূলিকণার মানে আমাদের মেনলি আমাদের বের করতে হবে ধূলিকণার যে আয়তন আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখানে প্রশ্ন হচ্ছে ধূলিকণার আয়তনটা কত, তাহলে আমরা তো জানি না ধূলিকণা কত ছিল, মানে গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে, কিছু আমরা জানি তো না কিছু, তো আমরা কি করব লিখে দিতে হবে আমাদের। তাহলে আমরা কি ধরি ধূলিকণার আয়তন, তো আমরা ধূলিকণার আয়তন এক্স লিখেছি, ঠিক আছে, ধরি ধূলিকণার আয়তন এক্স পরিমাণ ধূলিকণা ছিল। তো বলছে এখানে দেখো এটা এখন ছাড়ো, চাপ দ্বিগুণ বলে এটা পরে বলছি। বলছে দেখো এই জায়গায় মিলিয়ে দেখো ধূলিকণা সহ গ্যাসের আয়তন, গ্যাসের যে আয়তন ছিল 1000 ml থেকে এত ml হয়েছে, ঠিক আছে। তার মানে যে প্রথমে ধূলিকণা সহ যে গ্যাসের আয়তন ছিল 1000 ml, তার মানে আমরা এখান থেকে আমরা দেখো এখানে কি বলছে এটা ভালো করে দেখো, মানে ঠিক আছে লিখছি ধূলিকণা মানে ধূলিকণা ছিল আর গ্যাস মানে গ্যাস, ঠিক আছে, এরা একসাথে যখন ছিল সেটার যখন আয়তন ছিল 1000, ঠিক আছে, 1000 ml। তো আমাদের এখান থেকে গ্যাসের আয়তন আমাদের গ্যাসের আয়তন বের করতে হবে, ঠিক আছে। তো গ্যাসের আয়তন আমাদের বের করলে কি হবে, এখানে গ্যাসটাকে লিখবো ইকুয়াল টু এটাকে এই পাশে পাঠিয়ে দেবো 1000 মাইনাস ধূলিকণা, ঠিক আছে, এটা আমাদের করতে হবে। তো তাহলে ধূলিকণা আমাদের পেয়ে যাবো 1000 মাইনাস যদি ধূলিকণা করি আমাদের গ্যাসের আয়তন পেয়ে যাবো, তাহলে গ্যাসের আয়তন এখানে লিখি, তো গ্যাসের আয়তন তাহলে আমাদের কি এই মোট ছিল এত, তাহলে 1000 ml থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলে তো আমাদের গ্যাসের আয়তন পেয়ে যাবো না।
তো তাহলে এটা আমাদের কি, এটাই কিন্তু আমাদের V1 প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, গ্যাসের আয়তন। তো বলছে এত থেকে 501 লিটার হয়েছে, তার মানে কি অন্তিম আয়তন গ্যাসের, ঠিক আছে, এটা গ্যাসের কিন্তু, ঠিক আছে, অন্তিম আয়তন গ্যাসের অন্তিম আয়তন কত, টোটাল ছিল ধূলিকণা সহ গ্যাসের, এখানে সেম কিন্তু ধূলিকণা সহ গ্যাসের সেম ওটার মতনই টোটাল ছিল এত আমাদের 501.25, ঠিক আছে, তার থেকে আমাদের দিতে হবে এক্স বাদ, তাহলে আমাদের ধূলিকণার অন্তিম আয়তনটা পেয়ে যাব, এটাই আমাদের V2, ঠিক আছে। তো এবার এটুকু হয়ে গেল ধূলিকণার মধ্যে। তো এখানে দেখো আবার সির উষ্ণতা, ঠিক আছে, উষ্ণতাকে সি রেখে গ্যাসের চাপকে দ্বিগুণ করে, তাহলে মানে যে প্রাথমিক যে P1 চাপটা আমাদের ধরি P ছিল, সেই গ্যাসকে প্রথম ক্ষেত্রে চাপ ছিল P, ঠিক আছে, P1টাকে আমরা P ধরলাম, ঠিক আছে। তো এবার বলছে সেই চাপটাকে দ্বিগুণ করেছে, মানে কি P2 যে মানটা করেছে, এখানে লিখছি, ঠিক আছে, P2 যে মানটা করেছে সেটা প্রাথমিক, যেটা প্রাথমিক চাপ ছিল তার দ্বিগুণ করেছে, মানে 2P। চাপ দ্বিগুণ করেছে মানে কি প্রাথমিকের দ্বিগুণ করেছে, দ্বিতীয় ক্ষেত্রে প্রাথমিকের দ্বিগুণ করেছে। তাহলে এবার বলছে দ্বিগুণ করলে, তাহলে বলছে তাহলে ধূলিকণা যে আমাদের এক্স এর মান, মানে মেইনলি আমাদের এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তো আমাদের কি, আমাদের সূত্র জানি কি, বলের সূত্রে যে সূত্র আমাদের মেইনলি আমাদের বলের সূত্র করবো এখানে, P1 V1 ইকুয়াল টু P2 V2। তো দেখো এখানে আমরা কি করছি, এখানে আমাদের আর এত কিছু ঝামেলা করছি, আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, মানগুলো। তাহলে আমাদের P1 এর মান কত, প্রথম ক্ষেত্রে P1 এর মান P ছিল শুধু, V1 এর মান কত আমাদের, V1 এর মান দেখো, V1 এর মান 1000 মাইনাস এক্স, ঠিক আছে, 1000 মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের P2 মান কত 2P, এই দেখো P2 মান দ্বিগুণ করেছে প্রাথমিকের 2P ইন্টু এই V2 মান, V2 মানও দেখা দিয়ে দিয়েছে, আমাদের V2 মান কত, এই তো 501.25 মাইনাস এক্স, ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। তো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এই P আর এই P একটা কেটে গেল, তাহলে শুধু এখানে পড়ে থাকবে 2 ইন্টু 501.25 মাইনাস এক্স, আর এখানে 1000 মাইনাস এক্স পড়ে থাকবে, তাহলে কত পড়ে থাকে 1000 মাইনাস এক্স ইকুয়াল, দেখো এটাকে যদি আমরা এবার গুণ করি, 2 দিয়ে যদি আমি 501.25 দিই, তাহলে আমাদের গুণ হবে 1002.5 মাইনাস, আবার এই 2কে আমাদের এটা দিয়ে গুণ হবে, তাহলে 2x, 2কে যদি এটা দিয়ে গুণ করি আমাদের হচ্ছে 1002.5, মানে এখানে একটা শূন্য থাকবে, শূন্যটা আমাদের না লিখলেও চলে, তাহলে লিখিনি আর, ঠিক আছে, আর এই 2কে মাইনাস চিহ্ন, আবার 2কে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে 2x, ঠিক আছে। এবার দেখো আমরা ক্যালকুলেশন করি, দেখো এটা আমরা এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, উপরে আমাদের জায়গা হচ্ছে না, তাহলে আমরা এটা মুছে দিই, ঠিক আছে, মুছে। এখান থেকে আমরা কি করতে পারি, এই 2x-টাকে আমরা এই পাশে আনতে পারি, এই 2x-টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তো আর এই 1000-টাকে আমরা এই পাশে নিয়ে যাবো, ঠিক আছে। তো 2x-টাকে এই পাশে আনলে মাইনাস ছিল প্লাস চলে আসবে, তাহলে 2x মাইনাস চিহ্ন x, আর 1000-টাকে আমরা এই পাশে আনলাম, 1002.5 মাইনাস এই 1000-টাকে আমরা এই পাশে আনলাম, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে ওই পাশে গেলে, এখান থেকে 2x থেকে শুধু তাহলে x গেলে শুধু x থাকে, আর 1000 যদি 2.5 থেকে যদি 1000 বিয়োগ করি তাহলে আমাদের 2.5 অ্যান্সার, ঠিক আছে। তো ধূলিকণার যে আয়তন সেটা এত ml আমাদের হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের যে পেলাম ধূলিকণার যে আয়তন, ধূলিকণার যে সামগ্রিক আয়তন এক্স এর মানটাই তো আমরা ধরেছি, ধূলিকণার যে আয়তনটা সেটাই আমাদের এক্স, তাহলে অ্যান্সার আমাদের এইটা। তো এই পার্টে আমরা 3খানা অঙ্ক করেছি, আরও পার্টে আমরা পড়াবো বয়েলের সূত্র নিয়ে, আরও বয়েলের সূত্র আমরা বিস্তারিত আজকে করলাম, এবার পরের পার্টে আমরা পড়বো চার্লসের সূত্র নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, আজকে এইটুকুই, জয় হিন্দ, জয় ভারত।